গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো প্রত্যেকে? আশা করি ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো আজকে আমাদের লাইভ প্র্যাকটিস ক্লাস প্রথম শুরু হচ্ছে। গুড মর্নিং, গুড মর্নিং। তো স্টার্ট করছি আমরা। আজকে আমাদের যে ক্লাস সেটা হচ্ছে ফার্স্ট প্র্যাকটিস ক্লাস, ঠিক আছে? তো প্রথম প্র্যাকটিস ক্লাসে আমি কিছু মিক্সড কোশ্চেন রেখেছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে এটা ঠিক করা হবে যে তোমরা কি টপিক ওয়াইজ প্র্যাকটিস করতে চাও নাকি মিক্সড প্র্যাকটিস করতে চাও, ঠিক আছে? তো ভেরি গুড। এখানে কেউ আছো যে অন্য কোনো ব্যাচের স্টুডেন্ট ছিলে বা অনগোয়িং কোনো ব্যাচে আছো? ওকে, তাহলে দেখো, টপিক ওয়াইজ তারপরে মিক্সড একসঙ্গে হবে না, কারণ টোটাল হয়তো ক্লাস তোমাদের 20টা মতো পাওয়া যাবে। ভালো করে শুনবে, আমি তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। মেবি টোটালে হয়তো 20টা বা আশেপাশে কয়েকটা ক্লাস হয়তো পাওয়া যাবে। তো টপিক ওয়াইজ করলে আমাদের টোটালটাই টপিক ওয়াইজ করতে হবে, আর না হলে মিক্সড করলে টোটালটাই মিক্সড করতে হবে, এরকম কিছু করতে হবে। কারণ টপিক ওয়াইজ করতে গেলে আমাদের টোটাল ক্লাসটাই লেগে যাবে, আর মিক্সড করতে গেলেও সেটা একই। তো তোমাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি বলছিলাম যে টপিক ওয়াইজ করাই ভালো। এবার কি, একটা টপিকের মধ্যে হয়তো একদিনে 2-3টে টপিক দিতে হবে। ধরো কোষ বিভাজন দিলাম, সালোক সংশ্লেষ দিলাম, এরকম, ঠিক আছে? এক এক দিনে 2-3টে টপিক দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এক কাজ করা যাক তাহলে। আমি অ্যাপ্রক্সিমেটলি তোমাদের জন্য 15টা ক্লাস টপিক ওয়াইজ করাচ্ছি, এবং এক এক দিনে কিন্তু 2 থেকে 3টে বা 4টে টপিক তাহলে তোমাদের দিতে হবে, কারণ যেহেতু আমাদের 15টা ক্লাসের মধ্যে টোটাল টপিকটা করাতে হবে। তাহলে 15টা ক্লাসে আমি তোমাদের টপিক ওয়াইজ ক্লাস করাচ্ছি, আর বাকি যে ক্লাসগুলো 5টা কি 6টা যেগুলো পাবো সেটা আমি তোমাদের মিক্সড প্র্যাকটিস সেট বা মক টেস্ট টাইপের নেব, ঠিক আছে? মক টেস্ট টাইপের নেব, ঠিক আছে, সায়েন্সের উপরে, ঠিক আছে? তাহলে প্রথমে 15টা ক্লাস যেটা থাকবে সেখানে আমরা টপিক ওয়াইজ করাবো, এবং এক এক দিনে 2-3টে বা 4টে টপিক দেওয়া থাকবে, ঠিক আছে? এবং আমরা পরের লাস্ট 5টা ক্লাস মিক্সড প্র্যাকটিস সেট করব, ঠিক আছে? আর একটা বিষয় যেটা, সেটা হচ্ছে, হ্যাঁ, আমি তোমাদের রুটিন দিয়ে দেব যে কোন ক্লাসে কোন টপিক দেওয়া হবে। আমি তোমাদের আগে থেকে, মানে আজকের ক্লাসে আগের দিন আমি তোমাদের রুটিন দিয়ে দেবো, ঠিক আছে? আমি তোমাদের ফর এক্সাম্পল একটা জিনিস তোমাদের একটু দেখাই। আমি আর একটা ব্যাচেও টপিক ওয়াইজ করাচ্ছি তোমাদের। শুধু একটা জিনিস দেখাই। ফর এক্সাম্পল আমি ধরো এরকম আমি একটা ব্যাচে করাচ্ছি যে টপিকের নাম প্রত্যেক দিন আমি ক্লাসের নম্বর আর এরকম টপিকের নাম আমি তোমাদের লিখে দিয়ে থাকি, ঠিক আছে? এবং এইভাবে তোমাদের আমি প্রত্যেক দিনের টপিক বলে দেবো, তোমরা সেই টপিক পরের দিন পড়ে আসবে, ঠিক আছে? হ্যাঁ, আগের প্র্যাকটিস ব্যাচের মতোই প্র্যাকটিস করাবো, কোশ্চেনগুলো একটু আলাদা থাকবে, ঠিক আছে? তো চলো আমরা তাহলে বুঝে নিলে, আমি নেক্সট দিন তোমাদের রুটিন দিয়ে দেবো। পরের দিন তোমাদের যে রুটিন হবে সেটা আমি তোমাদের দিয়ে দেবো। তো চলো তাহলে স্টার্ট করি আজকের যে ক্লাস, সেটা আমরা শুরু করছি। ওকে, তো কোশ্চেন নাম্বার 1 হচ্ছে, কোনটি একটি আম্লিক অক্সাইড? আম্লিক অক্সাইড মানে টকধর্মী, টক কিন্তু অক্সাইড, ঠিক আছে? বা যেটা জলের সঙ্গে বিক্রিয়া করে
অ্যাসিড তৈরি করতে পারে। আম্লিক অক্সাইড মানে যারা জলের সঙ্গে বিক্রিয়া করে অ্যাসিড তৈরি করতে পারে। কোনটা হবে? সোডিয়াম বা ম্যাগনেসিয়াম বা ক্যালসিয়াম এদেরকে বলা হয় ক্ষার ধাতু। ঠিক আছে, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এরা ক্ষারধর্মী, অর্থাৎ এরা জলের সঙ্গে বিক্রিয়া করে ক্ষার তৈরি করে। ধাতব অক্সাইড যারা যারা ধাতুর অক্সাইড তারা প্রধানত ক্ষারধর্মী হয়। আর অধাতু যারা যেমন সালফার এরা অম্লধর্মী হয়। সালফার ডাইঅক্সাইড হচ্ছে একটা অম্ল অক্সাইড, কারণ এটা যখন জলের সঙ্গে বিক্রিয়া করে তখন এটা সালফিউরিক অ্যাসিড তৈরি করে, H2SO4 তৈরি করে, যেটা মেনলি অ্যাসিড রেইন বা অ্যাসিড বৃষ্টিতে কাজে লাগে। রাইট, ঠিক আছে। তো সালফার ডাইঅক্সাইড হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, সালফার ডাইঅক্সাইডের সংকেত হচ্ছে SO2 এবং এটা জলের সঙ্গে বিক্রিয়া করে অ্যাসিড তৈরি করছে। ক্লিয়ার? হ্যাঁ, অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী। ওকে, পরের কোশ্চেন আমরা চলে আসছি। কোন পদার্থকে মিশ্রণে পরিণত করা সম্ভব নয়? আমরা মিশ্রণে পরিণত করতে পারি না। মিশ্রণ বলতে একটার সঙ্গে একটা মিশিয়ে যেটা তৈরি করা হয়, রাসায়নিকভাবে মেশাও বা যেভাবে হোক মিশিয়ে, একটার সঙ্গে একটা মিশিয়ে আমরা মিশ্রণে পরিণত করি। কোন পদার্থকে মিশ্রণে পরিণত করা সম্ভব নয়? পোল দেওয়া হবে না, এখানেই তোমাকে অ্যান্সার করতে হবে। আমি দেখে নিচ্ছি। দেখো, মিশ্রণে কাদের পরিণত করা যায় না? যারা নিষ্ক্রিয় গ্যাস, ইনার্ট গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস কারোর সঙ্গে বিক্রিয়া করে না, যার জন্য নিষ্ক্রিয় গ্যাসগুলোকে কখনোই মিশ্রণে পরিণত করা সম্ভব হয় না। তো অপশন সি, এখানে নিষ্ক্রিয় গ্যাস একটাই আছে, হিলিয়াম। এটা হচ্ছে একটা নিষ্ক্রিয় গ্যাস এবং পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 2। এটা খুবই হালকা নিষ্ক্রিয় গ্যাস। হিলিয়ামকে বলা হয় সব থেকে হালকা নিষ্ক্রিয় গ্যাস। সব থেকে হালকা নিষ্ক্রিয় গ্যাস বলা হয় হিলিয়ামকে। ঠিক আছে। ও, এখানে একটা অপশন আর্গনও রয়েছে। অ্যাকচুয়ালি আর্গনটা এখানে দেওয়াটা ঠিক হয়নি, আর্গনের বদলে অন্য একটা অপশান আমরা দিয়ে দেব। ধরো হচ্ছে অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, CO2 দিয়ে দিলাম। ঠিক আছে, তো আর্গনও হতে পারে, আর্গন নিষ্ক্রিয় গ্যাস। রাইট, ঠিক আছে। সো এখানে অপশান আমরা সি নিলাম, যেটা একটা নিষ্ক্রিয় গ্যাস। সব থেকে হালকা নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে হিলিয়াম। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 3, বলো কোনটি কার্বন যুক্ত প্রাণীদেহে উপস্থিত প্রধান উপাদান? বা যে কোনো প্রাণীদেহে, যে কোনো জৈব মানে জৈব দেহে বলতে পারি, জৈব পদার্থ বা প্রাণীদেহে উপস্থিত প্রধান উপাদান কোনটি? সঠিক উত্তর হচ্ছে কার্বন। কার্বনই যে কোনো জৈব যৌগের প্রধান উপাদান। মনে রাখবে, যে কোনো জৈব যৌগ তার যে প্রধান উপাদান সেটা হচ্ছে কার্বন। ঠিক আছে, এবং মানুষের দেহে 18% অংশ, মানুষের দেহে 18% অংশ কার্বন দিয়ে গঠিত। এবং তুমি দেখবে মানুষের দেহে যত জৈব যৌগ রয়েছে, আমাদের কোষ থেকে শুরু করে হাড়, যত জৈব যৌগ রয়েছে ম্যাক্সিমাম জায়গায় কিন্তু কার্বন রয়েছে, কার্বন দ্বারা গঠিত। ওকে, পরের কোশ্চেন আমরা চলে আসছি। কোশ্চেন নাম্বার 4,
কার্বন ডাই অক্সাইড নির্গত হয় কোন প্রক্রিয়ার মাধ্যমে? সঠিক উত্তর হচ্ছে শ্বসন বা শ্বাস প্রশ্বাস, রেসপিরেশন বলা হয়। শ্বসন বা রেসপিরেশন প্রক্রিয়ার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড নির্গত হয়। ঠিক আছে, এবং শ্বসন আমাদের কোথায় ঘটে? শ্বসন কিন্তু আমাদের কোষে ঘটে, প্রত্যেকটা কোষ বা প্রত্যেকটা সেলে কিন্তু শ্বসন ঘটে। ঠিক আছে, শ্বসন মানে কি? শ্বসন মানে হচ্ছে খাদ্যকে ভেঙে শক্তি তৈরি করা। আর কোন অঙ্গাণু শ্বসন প্রক্রিয়ায় সাহায্য করে? অঙ্গাণু মানে কোষের মধ্যে কোন অঙ্গাণু শ্বসন প্রক্রিয়া ঘটায় এবং শক্তি তৈরি করে? অঙ্গাণুটার নাম কি? অঙ্গাণুটার নাম বলতে পারবে না? মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া, এটাকে বলা হচ্ছে কোষের শক্তিঘর, যে শ্বসন প্রক্রিয়ায় শক্তি তৈরি করে এবং কার্বন ডাই অক্সাইড তৈরি করে। কোশ্চেন নাম্বার 5, কোন গ্যাস সহজে বিদ্যুৎ পরিবহন করে না? কোন গ্যাস সহজে বিদ্যুৎ পরিবহন করে না? কোন গ্যাস সহজে বিদ্যুৎ পরিবহন করে না? সঠিক উত্তর হচ্ছে হিলিয়াম। হিলিয়াম গ্যাস সহজে বিদ্যুৎ পরিবহন করে না, কারণ নিষ্ক্রিয় গ্যাস। বিদ্যুৎ পরিবহন করে কারা? বিদ্যুৎ পরিবহন করে এক হচ্ছে ইলেকট্রন যারা, আর দুই হচ্ছে পরমাণু। পরমাণুর যারা আয়ন, যে সমস্ত পরমাণু আয়নে বিভাজিত হয় তারা তড়িৎ পরিবহন করতে পারে। ঠিক আছে, মোট কথা হচ্ছে আধানযুক্ত কণা যারা, আধানযুক্ত কণা এরাই তড়িৎ পরিবহন করতে পারে। ঠিক আছে, কিন্তু ঘটনা হচ্ছে আধানযুক্ত কণা তড়িৎ পরিবহন করতে পারে, তো তড়িৎ পরিবহন করতে পারবে না, আয়নে বিভাজিত হয় না হিলিয়াম, কারণ হিলিয়াম হচ্ছে একটা নিষ্ক্রিয় গ্যাস, তাই হিলিয়াম তড়িৎ পরিবহন করতে পারে না। ঠিক আছে, বাল্বে কার্বন ডাই অক্সাইড গ্যাস থাকে, তো কি হয়েছে? বাল্বের কার্বন ডাই অক্সাইড গ্যাস কি তড়িৎ পরিবহন করে? বাল্বের কার্বন ডাই অক্সাইড গ্যাস ওখানে তড়িৎ পরিবহন করে না, কিন্তু যদি উপযুক্ত পরিবেশে রাখা হয়, কার্বন ডাই অক্সাইড গ্যাস যদি উপযুক্ত পরিবেশে রাখা হয় এবং এটা যদি আয়নে বিভক্ত হয়, এটা আয়নে বিভক্ত হতে পারে বিশেষ পরিস্থিতিতে। আর বাল্বে সাধারণত কার্বন ডাই অক্সাইড রাখা থাকে না, বাল্বে মেইনলি নাইট্রোজেন গ্যাস রাখা থাকে, যেটা নিষ্ক্রিয় টাইপের, পুরোপুরি নিষ্ক্রিয় না কিন্তু নিষ্ক্রিয় টাইপের হয়। ঠিক আছে, হ্যাঁ, উপযুক্ত পরিবেশে রাখলে এটা ভেঙে যায়, ভেঙে গেলে তড়িৎ পরিবহন করতে পারবে। নেক্সট, ঠিক আছে, এটা একটু মনে রাখবে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 6, কোনটি রক্তের প্রধান গঠনগত উপাদান? কোনটি রক্তের প্রধান গঠনগত উপাদান? রক্তের প্রধান গঠনগত উপাদান কোনটি?
সঠিক উত্তর হচ্ছে রক্তরস। ঠিক আছে, রক্তরস হচ্ছে প্রধান গঠনগত উপাদান। কারণ আমরা কি জানি, রক্ত মূলত দুই ভাগে ভাগ করা থাকে। রক্তের প্রধান দুটি অংশ, একটা হচ্ছে রক্তরস আর একটা হচ্ছে রক্ত কণিকা। রক্তরস থাকে 55%, রক্ত কণিকা থাকে 45%। তাহলে প্রধান গঠনগত উপাদান কোনটা দাঁড়াচ্ছে? রক্তরস, যেহেতু এটা 55% থাকে, বেশি পরিমাণে থাকে। ঠিক আছে, তো এটা মনে রাখবে, এটা বিভিন্ন পুষ্টি উপাদান পরিবহন করে রক্তরস। ঠিক আছে, এটা জলীয় দ্রবণ বা তরল অংশ। ঠিক আছে, এবং এই রক্তরস কিন্তু ওই রক্ত কণিকাগুলোকে পরিবহন করতে সাহায্য করে। রক্তরসে কি থাকে? রক্তরসে অ্যান্টিবডি এবং প্রোটিন থাকে। অ্যান্টিবডির কাজ কি? অ্যান্টিবডির কাজ হচ্ছে বাইরে থেকে রোগ জীবাণু আসলে অ্যান্টিবডি সেই রোগ জীবাণুকে দমন করে। ঠিক আছে, আর প্রোটিন থাকে। আর বললামই প্রায় 55% রক্তের আয়তন দখল করে থাকে। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেন নাম্বার 7। কোন গ্যাসটি সবুজ গৃহ প্রভাবের জন্য দায়ী? সবুজ গৃহ প্রভাবের জন্য দায়ী কোন গ্যাসটি? বলো। সবুজ গৃহ প্রভাব মানে কি? সবুজ গৃহ প্রভাব মানে গ্রিন হাউস এফেক্ট। ইয়েস, তো কোন গ্যাসটি গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী? সঠিক উত্তর হচ্ছে কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, ম্যাক্সিমাম গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী কার্বন ডাই অক্সাইড। এর প্রধান কাজ হচ্ছে পৃথিবীর উষ্ণতাকে বাড়ানো। ঠিক আছে, পৃথিবীর উষ্ণতাকে বৃদ্ধি করা। কেন তৈরি হয়? ফসিল জ্বালানি বা জীবাশ্ম জ্বালানি থেকে তৈরি হয়। বোঝা গেছে? জীবাশ্ম জ্বালানি মানে কাঠ, কয়লা, পেট্রোলিয়াম, এইগুলো জ্বালানোর ফলে তৈরি হয়। নেক্সট চলে আসছি কোশ্চেন নাম্বার 8। বলো, জলের কঠিন অবস্থা কোনটা? জলের কঠিন অবস্থা কোনটা? এটা হবে তুষার। কারণ তুষার মানে হচ্ছে অ্যাকচুয়ালি ক্ষুদ্র বরফের কণা। ক্ষুদ্র বরফের কণা, তো বরফ মানেই সেটা জলের কঠিন অবস্থা। ঠিক আছে, ওকে। কোশ্চেন নাম্বার 9-এ চলে আসছি। কোন ধাতুটি আমাদের শরীরে লোহিত রক্তকণিকা গঠন করতে সাহায্য করে? কোন ধাতু আমাদের শরীরে লোহিত রক্তকণিকা গঠনে সাহায্য করে? তো আমরা প্রত্যেকে জানি লোহিত রক্তকণিকা লোহা। কারণ আমাদের শরীরে কি থাকে? হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন গঠনের প্রধান উপাদান হচ্ছে লোহা। আর বলতো হিমোসায়ানিন, যেটা নীল রঙের রক্ত, হিমোসায়ানিন, হিমোসায়ানিন গঠনে
কোনটা সাহায্য করে, কোন ধাতু? যেমন ধরো তোমার অক্টোপাসের দেহে থাকে নীল রঙের রক্ত, তো নীল রঙের রক্ত হিমোসায়ানিন গঠনে কোনটা সাহায্য করে? ইয়েস, তামা। হিমোসায়ানিন গঠনে তামা সাহায্য করে। গুড। এখানে লেখা রয়েছে হিমোগ্লোবিন আমাদের শরীরে অক্সিজেন পরিবহন করতে সাহায্য করে, আর লোহার অভাবে আমাদের শরীরে রক্তাল্পতা বা অ্যানিমিয়া রোগ দেখা দেয় লোহার অভাবে। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 10, মানব দেহে কোন ভিটামিন ক্যালসিয়াম শোষণ করতে সাহায্য করে? ক্যালসিয়াম শোষণ করতে সাহায্য করে কোন ভিটামিন? কোন ভিটামিন ক্যালসিয়াম শোষণ করতে সাহায্য করে? সঠিক উত্তর হচ্ছে ভিটামিন ডি। ভিটামিন ডি ক্যালসিয়াম আমাদের হাড়ের মধ্যে শোষণ ঘটায়, ফলে আমাদের হাড় শক্তিশালী হয়। ঠিক আছে। তো আমাদের হাড়ে ক্যালসিয়াম শোষণে সাহায্য করে, যেটা আমাদের হাড়কে মজবুত করে। আর সূর্যালোকের মাধ্যমে ভিটামিন ডি তৈরি হয়। আর ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়? রিকেটস আর অস্টিওম্যালাসিয়া। ঠিক আছে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 11, কোষের প্রোটিন সংশ্লেষকে কেন্দ্রীভূত করে কোন কোষাঙ্গাণু, বা কোথায় প্রোটিন সংশ্লেষ বেশি করে ঘটে? বলো। রাইবোজোমকে বলা হচ্ছে কোষের প্রোটিন ফ্যাক্টরি। আমরা জানি রাইবোজোম কোষের প্রোটিন সংশ্লেষ ঘটায়। ইয়েস। আর রাইবোজোমকে সাহায্য কে করে? সাহায্য করে এমআরএনএ। ঠিক আছে, এমআরএনএ। না না, কোষের শক্তিঘর তো আলাদা। কোষের শক্তিঘর তো মাইটোকন্ড্রিয়া। এটা মূলত কোষের শ্বসন ঘটায়, শ্বসন। এটা মূলত কোষের শ্বসন ঘটায়। ঠিক আছে, শক্তিঘর বলা হয়। এটিপি তৈরি করে, অ্যাডিনোসিন ট্রাইফসফেট তৈরি করে। আর মাইটোকন্ড্রিয়াকে বলা হচ্ছে, এই রাইবোজোমকে বলা হচ্ছে কোষের শক্তিঘর। ঠিক আছে, তাহলে এটা মনে রাখবে, রাইবোজোম কোষের প্রোটিন সংশ্লেষ করে, তাই একে কোষের শক্তিঘর বলা হচ্ছে। ঠিক আছে। ওকে, আর রাইবোজোম কোথায় থাকে? হ্যাঁ, লাইসোজোম আত্মঘাতী থলি। ঠিক আছে। আচ্ছা, চিংড়ি মাছের রক্ত নীল, এটা নিয়ে এতবার কমেন্ট করার কি আছে? আশ্চর্য ব্যাপার। এখানে কোথায় তোমার রক্ত নিয়ে কথা হচ্ছে এখন? নেক্সট বলো, কোনটি পেরিস্কোপে ব্যবহৃত প্রতিফলন পদ্ধতি? পেরিস্কোপে কোনটি আমরা ব্যবহার করি? কোন প্রতিফলন ব্যবহার করা হয় পেরিস্কোপে? বলো। পেরিস্কোপে আমরা, পেরিস্কোপ কি সেটা জানো না? পেরিস্কোপ হচ্ছে এরকম আকৃতির একটা নল। ঠিক আছে, এরকম আকৃতির একটা নল পেরিস্কোপ। এর সাহায্যে আমরা
অন্য পাশের দেওয়ালের ওই পাশের জিনিস দেখি। ধরো এখানে একটা দেওয়াল আছে, তুমি এখান থেকে চোখ দিয়ে দেখছো, তো তুমি চোখ দিয়ে সোজা দেখলে দেওয়াল, কিন্তু পেরিস্কোপ দিলে এই দেওয়ালের ওই পাশের জিনিস কি আছে সেটা তুমি দেখতে পাবে। ঠিক আছে, এখানে কি ব্যবহার করা হয়? পেরিস্কোপে সাধারণত প্রিজম ব্যবহার করা হয়, প্রিজম। ঠিক আছে, এবং প্রিজম কি হয়, এখান থেকে যখন আলো যায় প্রিজমে গিয়ে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটিয়ে তোমার চোখে এসে পৌঁছায়। তাহলে প্রিজমে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটানো হয়। বোঝা গেছে? হ্যাঁ, প্রতিসরণ নয়, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। প্রতিফলন আর প্রতিসরণের মধ্যে পার্থক্য জানো তো? প্রতিসরণ মানে এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায়, আর প্রতিফলন মানে ধাক্কা খেয়ে ফেরত যায়। এখানে ধাক্কা খেয়ে ফেরত যায়, এখানে প্রতিসরণ হয় না, এখানে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়। এবং পেরিস্কোপে সাধারণত প্রিজম ব্যবহার করা হয়, মনে রাখবে এখানে প্রিজম ব্যবহার করা হয়, প্রিজম ব্যবহার করা হয়, খেয়াল থাকবে। ওকে, নেক্সট আমরা চলে আসছি 13। উচ্চ গতিতে পৃথিবীর চারপাশে ঘোরে কে? উচ্চ গতিতে পৃথিবীর চারপাশে ঘোরে কারা? এখন পৃথিবীর চারপাশে ঘোরে তো তিনটে জিনিস, দুটো জিনিস মেনলি, চাঁদ আর কৃত্রিম উপগ্রহ। তো কার গতি সব থেকে বেশি? আচ্ছা, তোমরা বলছো কৃত্রিম উপগ্রহ, তাহলে এটা বলো কৃত্রিম উপগ্রহ এর কত গতিতে পৃথিবীর চারপাশে ঘোরে, বা পৃথিবীর চারপাশে ঘুরতে কত সময় লাগে? পৃথিবীর চারপাশে ঘুরতে কৃত্রিম উপগ্রহের কত সময় লাগে, আর চাঁদের কতদিন লাগে? পৃথিবীর চারপাশে ঘুরতে চাঁদের প্রায় 28 দিন সময় লাগে, আর কৃত্রিম উপগ্রহ 1.5 আওয়ার মানে 1.5 ঘন্টা সময় লাগে, মানে অ্যাপ্রক্সিমেট 90 মিনিট সময়ে পৃথিবীর চারপাশে একবার ঘোরে। চাঁদ 28 দিন, আর কৃত্রিম উপগ্রহ সব থেকে ফাস্ট যেটাকে বলা হচ্ছে মেরু উপগ্রহ। মেরু উপগ্রহ এটা পৃথিবীর চারপাশে ঘুরতে 90 মিনিট সময় লাগায়, এত ফাস্ট। ঠিক আছে, তো এর সাহায্যে কি করা হয়? যোগাযোগ ব্যবস্থা এবং আবহাওয়ার পর্যবেক্ষণ, যোগাযোগ ব্যবস্থা এবং আবহাওয়ার পর্যবেক্ষণে আমরা ব্যবহার করে থাকি। নেক্সট কোশ্চেন নাম্বার 14, কোনটি আলোর প্রতিসরণ সৃষ্টি করে? আলোর প্রতিসরণ ঘটায়। প্রতিসরণ ঘটালে কি হয়? প্রতিসরণ ঘটা মানে আলোর অভিমুখ পরিবর্তন হয়। আলোর গতির যে অভিমুখ, আলোর গতির অভিমুখ পরিবর্তন হয়। তো কোথা থেকে কোথায় গেলে আলোর গতির অভিমুখ পরিবর্তন হয়? সঠিক উত্তর হচ্ছে জল। তোমরা দেখবে যখন আলো বায়ু থেকে জলে যায়, তখন আলো আর সোজা পথে যায় না, একটু তার বেঁকে গিয়ে দিক পরিবর্তন করে। তো এই দিক পরিবর্তন করে যখন অন্য মাধ্যমে প্রবেশ করে, একে বলা হচ্ছে আলোর প্রতিসরণ। তো সব থেকে ভালো প্রতিসরণ ঘটায় এখানে জল। ঠিক আছে, তো এখানে লেখা রয়েছে। ঠিক আছে, প্রতিসরণে আলো বেঁকে যায়। কোশ্চেন নাম্বার 15,
এটা আমাদের লাগবে না, ঠিক আছে। 16 বলো, কোনটি মানবদেহে প্রধান শক্তি সরবরাহকারী উপাদান? মানুষের দেহে প্রধান শক্তি সরবরাহকারী উপাদান কোনটি? বলো, মানুষের দেহে প্রধান শক্তি সরবরাহকারী উপাদান কোনটি? প্রোটিন, শর্করা, চর্বি নাকি খনিজ পদার্থ? মানুষের দেহে প্রধান শক্তি সরবরাহকারী উপাদান কোনটি? সঠিক উত্তর হচ্ছে শর্করা। শর্করা, ঠিক আছে, শর্করা প্রধান শক্তি সরবরাহকারী উপাদান, কারণ এরা খুবই দ্রুত বিভাজিত হয়ে শক্তি তৈরি করে খুব সহজে, ঠিক আছে। এটা মনে রাখবে, শর্করা কেন হয়, কারণ এরা খুবই সহজে শরীরে শক্তিতে রূপান্তরিত হয়। প্রোটিন বা ফ্যাট শরীরে শক্তি তৈরি করতে অনেক বেশি সময় নেয়, অনেক বেশি টাইম কনজিউম করে, ঠিক আছে। তো শর্করা সব থেকে দ্রুত শক্তি দেয়, তাই এরা প্রধান শক্তি সরবরাহকারী উপাদান। চাল, আলু, ভুট্টা, জোয়ার, বাজরা এই সমস্ত জায়গা থেকে আমরা শর্করা পেয়ে থাকি, এবং শর্করার প্রধান উৎস হচ্ছে উদ্ভিদ। যদি আমরা বলি শর্করার প্রধান উৎস কোথা থেকে আমরা মেনলি শর্করা পেয়ে থাকি, সেটা হচ্ছে উদ্ভিদ থেকে, ঠিক আছে। প্রধানত আমরা উদ্ভিদ থেকে শর্করা পেয়ে থাকি। নেক্সট কোশ্চেনে চলে আসছি, বলো, কোনটি কঠিন অবস্থায় ইলেকট্রনের মুক্ত চলাচলকে বাধা দেয়? ইলেকট্রনের চলাচলকে বাধা দেয় কে? সবার কমেন্ট আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। তোমরা যারা কমেন্ট করছো সবার কমেন্টই দেখতে পাচ্ছি, চিন্তার কোনো কারণ নেই। কোনো কনফিউশন থাকলে জিজ্ঞাসা করবে, ঠিকই উত্তর দিয়ে দেব, ওকে। তো এখন বলো এটা, যে ইলেকট্রনের চলাচলকে বাধা দেয় কে? এখন ইলেকট্রনের চলাচল মানে কি? ইলেকট্রন চলাচল করলে কি সৃষ্টি হয়? তড়িৎ প্রবাহ। তাহলে তড়িৎ প্রবাহকে বাধা দেয় মানে কুপরিবাহী। তড়িৎ প্রবাহকে বাধা দেয় কারা? ইলেকট্রনের চলাচলকে বাধা দেয় মানে তারা কুপরিবাহী। এখানে কুপরিবাহীকে যারা তড়িৎ পরিবহন করতে পায় না, সেটা হচ্ছে প্লাস্টিক, বোঝা গেছে। আর প্লাস্টিক হচ্ছে বিদ্যুৎ পরিবাহী নয়, এরা হচ্ছে কুপরিবাহী। আর কুপরিবাহী মানেই কিন্তু তারা ইলেকট্রনের প্রবাহকে বাধা দেবে, ঠিক আছে। এজন্য এরা তারের উপরে আস্তরণ হিসেবে ব্যবহার করা হয়, তারকে ঢেকে রাখে প্লাস্টিকের আবরণ, ঠিক আছে। আচ্ছা, নেক্সট বলো তো, কোশ্চেন নাম্বার 18, কোনটি আমাদের শরীরে বিপাকীয় ক্রিয়ায় ব্যবহৃত হয়? বিপাক ক্রিয়ায় ব্যবহৃত হয় কোনটি? বলো, কোনটি আমাদের শরীরে বিপাক ক্রিয়া মানে মেটাবলিজম যেটাকে বলা হয়, যেটাকে আমরা মেটাবলিজম বলি, মেটাবলিজম বা বিপাক ক্রিয়ায় আমরা কোনটা ব্যবহার করে থাকি? বা আমাদের শরীর কোনটা ব্যবহার করে? সঠিক উত্তর হচ্ছে গ্লুকোজ, ঠিক আছে। মেটাবলিজম, এখানে কি হয়, গ্লুকোজ ভেঙে শক্তি উৎপন্ন হয়। মেটাবলিজম প্রক্রিয়ায়
গ্লুকোজ ভেঙে গিয়ে শক্তি তৈরি করে। ঠিক আছে, হ্যাঁ, তাহলে সঠিক উত্তর হচ্ছে গ্লুকোজ। ওকে, এটা শরীরে আমাদের দ্রুত শক্তি তৈরি করে, খুবই দ্রুত শক্তি তৈরি করে, বা কার্বোহাইড্রেটের একটা মনোস্যাকারাইড যেটাকে বলা হয়। তোমরা নিশ্চয়ই জানো গ্লুকোজ হচ্ছে একক শর্করা, সব থেকে সিম্পল শর্করা। ঠিক আছে, ওকে, নেক্সট কোশ্চেনে আমরা চলে আসছি। বলো কোনটি জীবাশ্ম জ্বালানির উদাহরণ? জীবাশ্ম জ্বালানির উদাহরণ কোনটি? কোনটি জীবাশ্ম জ্বালানির উদাহরণ? অবভিয়াসলি প্রাকৃতিক গ্যাস। জীবাশ্ম জ্বালানি মানে কি? জীবাশ্ম জ্বালানির মানে কি? মানে হচ্ছে জীবদেহ থেকে প্রাপ্ত জ্বালানি, জীবদেহ থেকে প্রাপ্ত জীবাশ্ম জ্বালানি মানে জীবদেহ থেকে প্রাপ্ত জ্বালানিকে আমরা জীবাশ্ম জ্বালানি বলি। প্রাকৃতিক গ্যাস হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করি প্রাকৃতিক গ্যাস, কয়লা হবে, পেট্রোলিয়াম হবে, এগুলো সবই জীবাশ্ম জ্বালানি। আর জীবাশ্ম জ্বালানির সব থেকে ক্ষতিকর বৈশিষ্ট্য হচ্ছে এদের থেকে CO2 নির্গত হয়। যে কোনো জীবাশ্ম জ্বালানি তুমি পোড়ালে সেখান থেকে কার্বন ডাই অক্সাইড নির্গত হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 20। মানব দেহের হাড় গঠনে সাহায্য করে কোনটি? মানুষের দেহে হাড় গঠনে সাহায্য করে কোনটি? ওকে, সঠিক উত্তর হচ্ছে ক্যালসিয়াম। নেক্সট কোশ্চেন 21। বলো অক্সিজেনের সব থেকে বড় উৎস প্রকৃতিতে কোনটি? ওকে, গাছপালা বা যদি অপশন থাকে যে সামুদ্রিক শৈবাল, তাহলে এরাই কিন্তু অক্সিজেনের সব থেকে বড় উৎস। ঠিক আছে, সমুদ্রে প্রচুর যে শৈবাল থাকে এবং তার সঙ্গে যে মাটিতে গাছপালা থাকে তারা কিন্তু অক্সিজেনের সব থেকে বড় উৎস। ওকে, নেক্সট কোশ্চেন চলে আসছি। বলো এটা স্থির বিদ্যুৎ ধারণে সহায়ক নয় কোনটি? স্ট্যাটিক চার্জ। স্থির বিদ্যুৎ ধারণে সহায়ক নয় কোনটি? ভেবেচিন্তে অ্যান্সার দেবে। সঠিক উত্তর হচ্ছে লোহা। লোহায় বিদ্যুৎ স্থির থাকে না, লোহায় আধান চলাচল করে। লোহায় আধান চলাচল করতে পারে, তড়িৎ প্রবাহ হয়, স্থির বিদ্যুৎ তাহলে ধারণ করতে পারে না। স্থির বিদ্যুৎ ধারণে সহায়ক কারা হবে? যারা কুপরিবাহী, যারা তড়িৎ পরিবহন করতে পারে না, অর্থাৎ যেখানে আধান দিলে সেখানেই আধান থেকে যাবে, আধান প্রবাহিত হবে না, আধানের পরিবহনে বাধা দেবে, তারাই হচ্ছে স্থির বিদ্যুৎ ধারণে সহায়ক। আর নয় কারা? যারা আধানকে ফ্লো করাতে পারে, এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে পারে।
ঠিক আছে, সেখানে লোহা হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, লোহা সহজে বিদ্যুৎ পরিবহন করতে পারে, আর কাঁচ, প্লাস্টিক ও রাবার বিদ্যুৎ ধারণ করতে পারে কিন্তু পরিবহন করতে পারে না। ওকে, কোশ্চেন নাম্বার 23, এটা তো সবাই পারবে। বায়ুর প্রধান গঠনগত উপাদান কোনটি? এটা একদমই সময় দেব না, সঠিক উত্তর হচ্ছে নাইট্রোজেন। 78% থাকে, এবং তারপরেই যে গ্যাসটা থাকে সেটা হচ্ছে অক্সিজেন 21%, বাকি 1%-এরও নিচে বাকি গ্যাসগুলো থাকে। এটাও কোশ্চেন নাম্বার 24, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ভিটামিন কে। ঠিক আছে, তবে ভিটামিন কে সম্পর্কে যেটা তোমাদের জানতে হবে, ভিটামিন কে কোথায় তৈরি হয়? এটা আমাদের যে লিভার, এই লিভারে তৈরি হয় ভিটামিন কে। ঠিক আছে, উৎস আমরা এছাড়া বাইরে সবুজ শাকসবজি যেমন পালং শাক ইত্যাদি থেকে ভিটামিন কে পেয়ে থাকি, আর আমাদের শরীরে লিভারে তৈরি হতে পারে ভিটামিন কে। বোঝা গেছে? ওকে, নেক্সট বলো। 25, কোন ধাতু কক্ষ তাপমাত্রায় তরল অবস্থায় থাকে? হ্যাঁ, ফাইলোকুইনোন। ভেরি গুড, ভিটামিন কে রাসায়নিক নাম হচ্ছে ফাইলোকুইনোন। এটা সঠিক উত্তর হচ্ছে পারদ, যেটাকে আমরা বলি তরল ধাতু। ঠিক আছে, পারদ যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 80। পারদের হিমাঙ্ক কত? আর পারদের স্ফুটনাঙ্ক কত? কেউ বলতে পারবে? পারদের হিমাঙ্ক কত আর পারদের স্ফুটনাঙ্ক কত? মানে কত ডিগ্রি তাপমাত্রায় পারদ জমে কঠিন হয়? হিমাঙ্ক হচ্ছে -39 ডিগ্রি সেলসিয়াস, আর স্ফুটনাঙ্ক হচ্ছে 357 ডিগ্রি সেলসিয়াস। এবং এই তাপমাত্রার মাঝামাঝি যে কোনো তাপমাত্রায় পারদ তরল অবস্থায় থাকে। পারদ একটা কিন্তু বিষাক্ত গ্যাস, বিভিন্ন যন্ত্রে যেমন থার্মোমিটার, ব্যারোমিটার, পারদ ব্যবহার করা হয়। ছাব্বিশ, পরিবেশে অক্সিজেনের ঘাটতি তৈরি করে কে? বা আমাদের শরীরে অক্সিজেন গ্রহণের ক্ষমতা কমিয়ে দেয়? আমাদের শরীরে অক্সিজেন গ্রহণের ক্ষমতা কমিয়ে দেয় কোন গ্যাস? সঠিক উত্তর হচ্ছে কার্বন মনোঅক্সাইড, CO। কার্বন মনোঅক্সাইড যখন আমাদের শরীরে হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত হয়, তখন সেই হিমোগ্লোবিন আর অক্সিজেন গ্রহণ করতে পারে না। ঠিক আছে, এটা বর্ণহীন বিষাক্ত গ্যাস, এটা আমাদের শরীরে অক্সিজেন গ্রহণ ক্ষমতা কমিয়ে দেয়। বোঝা গেছে? ওকে, নেক্সট 27, তাপমাত্রার SI একক কোনটি? সঠিক উত্তর হচ্ছে কেলভিন। কেলভিনকে আমরা কে দিয়ে রিপ্রেজেন্ট করি? ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি ফারেনহাইট আর ডিগ্রি আর, র্যাঙ্কিন স্কেল। ঠিক আছে, RA।
তো সঠিক উত্তর হচ্ছে কেলভিন। এবং কেলভিনের মানে তোমরা নিশ্চয়ই জানো, যে এটা একটু মনে রাখবে, 0 কেলভিন মানে -273 ডিগ্রি সেলসিয়াস, বা তুমি কেলভিন স্কেলে পেতে গেলে ডিগ্রি সেলসিয়াসের সঙ্গে 273 তোমাকে যোগ করতে হবে। ঠিক আছে, এটা কেলভিন এবং সেলসিয়াস স্কেলের মধ্যে সম্পর্ক, মনে থাকবে কেলভিন। নেক্সট 28, কোনটি জলীয় দ্রবণে অ্যাসিড তৈরি করে? জলীয় দ্রবণে মিশে অ্যাসিড তৈরি করে কোন গ্যাস? এরকম একটা কোশ্চেন আগেও আলোচনা করা হয়েছে। জলীয় দ্রবণের সঙ্গে মিশে অ্যাসিড তৈরি করে কোন গ্যাস? বলো। না, এটা শুরুতে ছিল না, এরকমই কোশ্চেন ছিল, কিন্তু এক্স্যাক্টলি এই কোশ্চেনটা নয়। কার্বন ডাই অক্সাইড। কারণ আমি বলেছিলাম যে ধাতুগুলো হচ্ছে ক্ষারীয় অক্সাইড, আর্গন তো নিষ্ক্রিয় গ্যাস, এটা তো হবেই না। কার্বন ডাই অক্সাইড এটা কি তৈরি করে? কার্বনিক অ্যাসিড তৈরি করে, জলের সঙ্গে মিশে কার্বনিক অ্যাসিড তৈরি করছে। ঠিক আছে, এবং এটা একটা গ্রিন হাউস গ্যাস। কোশ্চেন নাম্বার 29, বলো আলোর গতি সব থেকে বেশি কোথায় থাকে? না, মেটাল হচ্ছে ক্ষারীয় অক্সাইড। ধাতব অক্সাইড জলের সঙ্গে মিশে ক্ষার তৈরি করে, অ্যাসিড নয়। আলোর গতি কোথায় সব থেকে বেশি থাকে? সঠিক উত্তর হচ্ছে শূন্য স্থানে। ইয়েস, ফ্রি মিডিয়াম, শূন্য স্থান, কাঁচ নয়। শূন্য স্থানে আলোর গতি কত? 3 লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ড, বা 3 × 10⁸ মিটার প্রতি সেকেন্ড, বা 3 লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ড। যে কোনো মাধ্যমে, সেটা বায়ু, জল বা কাঁচ, যে কোনো মাধ্যমে আলোর গতি সব থেকে কমে যায়, এবং সব থেকে কম হচ্ছে কাঁচে। মাধ্যম যত ঘন হবে কাঁচ তত এই গতি তত কমবে, এটা মনে রাখবে। মাধ্যম যত ঘন হবে আলোর গতি তত কমবে। যত ঘন মাধ্যম আলোর গতি তত কম। এখানে সব থেকে কম হচ্ছে কাঁচ, কারণ কাঁচ হচ্ছে এদের মধ্যে সব থেকে ঘন। নেক্সট কোশ্চেন নাম্বার 30, বলো কোনটি ক্লোরিনের বৈশিষ্ট্য নয়? ক্লোরিন, ঠিক আছে, Cl, কোনটি ক্লোরিনের বৈশিষ্ট্য নয়? বলো। কোনটি ক্লোরিনের বৈশিষ্ট্য নয়? প্রথম কথা, ক্লোরিন হচ্ছে একটা অধাতু, ধাতব উপাদান তো নয়, তাহলে এটাই হচ্ছে বৈশিষ্ট্য নয়। ক্লোরিন একটা আমরা জানি হ্যালোজেন, এটা কারেক্ট। জীবাণুনাশক হিসেবে ব্যবহার করা হয়, কারেক্ট। সবুজাভ হলুদ গ্যাস, এটাও কারেক্ট। ক্লোরিন একটি অধাতব উপাদান, ধাতব উপাদান নয়। ক্লোরিন হচ্ছে অধাতু এবং এটি হ্যালোজেন। জীবাণুনাশক হিসাবে যেমন তোমার ব্লিচিং পাউডার, ব্লিচিং পাউডারের মধ্যে ক্লোরিন ব্যবহার করা হয়। ব্লিচিং পাউডারের সংকেত জানো? CaOCl, তো ব্লিচিং পাউডারের মধ্যে ক্লোরিন ব্যবহার করা হয়, ক্লোরিন। তো ক্লোরিনকে জীবাণুনাশক হিসেবে আমরা ব্যবহার করি।
এটা সবুজাভ হলুদ গ্যাস, কিন্তু এটা অধাতব উপাদান। ঠিক আছে, ওকে। নেক্সট চলে আসছি 31। কোন ধাতুটি বাতাসে তৎক্ষণাৎ জ্বলে ওঠে? বাতাসে রাখলে জ্বলে ওঠে, আগুন ধরে ওঠে, কোন ধাতু? কোন ধাতু বাতাসে রাখলে তাতে আগুন ধরে ওঠে? সঠিক উত্তর হচ্ছে সোডিয়াম। ঠিক আছে, হ্যাঁ, সঠিক উত্তর হচ্ছে সোডিয়াম। সোডিয়াম ধাতু বাতাসে রাখলে আগুন ধরে ওঠে। ঠিক আছে, কারণ বাতাসের যে জলীয় বাষ্প, বাতাসের জলীয় বাষ্প বা অক্সিজেনের সাথে দ্রুত বিক্রিয়া করতে পারে, এবং সোডিয়াম হচ্ছে খুবই সক্রিয় ধাতু, বাতাসে রাখলেই আগুন ধরে যায়, জলে দিলেও আগুন ধরে যায়। বুঝতে পেরেছো? এই জন্য সোডিয়ামকে কেরোসিনের মধ্যে সংরক্ষণ করা হয়। কেরোসিনের মধ্যে আমরা সোডিয়াম ধাতুকে সংরক্ষণ করতে পারি। ঠিক আছে, নেক্সট চলে আসছি 32। কোনটি ইলেকট্রন পরিবাহিতায় সহায়ক নয়? এটা তো সবাই আমরা বুঝতেই পারছি, এটা প্লাস্টিক হবে। প্লাস্টিক হচ্ছে কুপরিবাহী, ইলেকট্রন পরিবহন করতে পারে না, মানে তড়িৎ পরিবহন করতে পারে না। নেক্সট হচ্ছে 33। কোন পদার্থ খাদ্য সংরক্ষণে ব্যবহার করা হয়? দেখি এটা কে বলতে পারবে। কোন পদার্থ খাদ্য সংরক্ষণে ব্যবহার করা হয়? বলো। সঠিক উত্তর হচ্ছে লবণ, সোডিয়াম ক্লোরাইড। এটা এক প্রকার জীবাণুনাশক হিসাবেও ব্যবহার করা হয়। জীবাণুনাশক হিসাবেও সোডিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয়। ঠিক আছে, এটা ব্যাকটেরিয়া ও ছত্রাকের বৃদ্ধিকে রোধ করে। ঠিক আছে, লবণ কি করে? জল শোষণ করে। লবণের কাজ হচ্ছে জল শোষণ করে জল শোষণ করা হচ্ছে লবণের কাজ। তো জল যদি শোষণ করে তাহলে জলীয় পরিবেশ থাকে না, ফলে জীবাণু বেড়ে উঠতে পারে না। কারণ জীবাণু যদি বেড়ে উঠতে চায় তাহলে জল হচ্ছে অপরিহার্য, বা জলীয় দ্রবণ হচ্ছে অপরিহার্য। বুঝতে পেরেছো? তো লবণ যেহেতু জল শোষণ করে শুকনো করে দেয়, খটখটে শুকনো, তো সেখানে জীবাণুরা বা ছত্রাক বা ব্যাকটেরিয়া বেড়ে উঠতে পারে না। ঠিক আছে, শুষ্ক পরিবেশে। ওকে, ঠিক আছে। নেক্সট, আচ্ছা এটা আমরা দেব না, এটা আমরা নেক্সট কোশ্চেন চলে আসবো। আচ্ছা এটাও আমরা দিচ্ছি না। এগুলো মোটামুটি আমাদের হয়ে গেছে দেখছি আমি। হ্যাঁ, নেক্সট কোশ্চেন বলো। কোনটি একটি ক্ষারীয় পদার্থ? বলো, কোনটি একটি ক্ষারীয় পদার্থ? মূলত তুমি দেখবে যেখানে তুমি ধাতু পাবে ম্যাক্সিমাম তারা ক্ষারীয় পদার্থ হয়। যেখানে ধাতু পাবে ম্যাক্সিমাম জায়গায়, সবসময় নাও হতে পারে, ম্যাক্সিমাম জায়গায় যেখানে ধাতু দেখবে সেটাই হচ্ছে ক্ষারীয় পদার্থ। তো এখানে ধাতু কোথায় আছে? এখানে ধাতু আছে তোমার সোডিয়াম। তাহলে সোডিয়াম বাইকার্বনেট এটা হচ্ছে একটা ক্ষারীয় পদার্থ। ঠিক আছে, সোডিয়াম বাইকার্বনেটের সংকেত হচ্ছে NaHCO3, সোডিয়াম বাইকার্বনেট। ঠিক আছে, হ্যাঁ NaHCO3। তাহলে এটা একটু পড়ে রাখবে। আর বলো, সূর্যের শক্তির প্রধান উৎস কি? এটাও তো তোমরা জানো।
সূর্যের শক্তির প্রধান উৎস কি? নিউক্লিয়ার সংযোজন, ফিশন নাকি ফিউশন? সঠিক উত্তর হচ্ছে ফিউশন বা সংযোজন। ঠিক আছে, নিউক্লিয় সংযোজন বিক্রিয়া, হাইড্রোজেন থেকে হিলিয়াম তৈরি হয়। ওকে, আর কয়েকটা কোশ্চেন আছে। নেক্সট বলো। এটাও তো হয়ে গেছে, পেরিস্কোপ এটাও হয়ে গেছে, এই কোশ্চেনগুলো হয়ে গেছে। ঠিক আছে, তো আজকে অবধি থাক, যেগুলো হয়ে গেছে হয়ে গেছে। আচ্ছা, নেক্সট ক্লাসে যেহেতু আমাদের একটা শুরু হবে, তো আমি তোমাদের একটা নাম বলে দিচ্ছি, এটা তোমরা পড়ে আসবে। ভৌত রাশি, একক, মাত্রা এবং নিউটনের গতিসূত্র, এইগুলো একটু পড়ে আসবে। ভৌত রাশি, একক, মাত্রা, নিউটনের গতিসূত্র। ঠিক আছে, এটা আমাদের শুরু হবে 2 নম্বর ক্লাস থেকে। ঠিক আছে, এবং আমি তোমাদের রুটিন দিয়ে দেব। ওকে, ঠিক আছে।